গুজব তখন আমেরিকা এবং ব্রিটেনে ছড়ানো হয়েছিল যে তিনি সাদ্দাম হোসেনের কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়েছেন এবং সেই জন্য তিনি সাদ্দাম হোসেনের পক্ষে বলছেন, ইরাকের পক্ষে বলছেন। আমি এখন তাকে প্রশ্ন করতে যাচ্ছি তার সম্পর্কে এই যে একটা করাপশন বা দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, এটা কতটুকু সত্যি ছিল? There is a rumor spread at that time that you had taken some money from the Iraq government. That is why you were speaking for the Iraqi people, for Saddam Hussein. How true it was and what happened to that? Well, of course, after my appearance in the Senate, this disappeared. They weren't keen to have a second round. I used to be a boxer, you know, and I know when my opponent wants to leave the ring, and definitely they wanted to leave the ring. No, Saddam Hussein never gave me one penny, but the newspapers, the Daily Telegraph in particular, which alleged that he had to pay out more than £2 million to me for this lie, because you cannot tell a big lie against a public figure like me, whose reputation is all that matters to him, and not be challenged in the court. So I took them to court. I risked everything in the court. You got the libel there? Yes, and it cost them and the Christian Science Monitor in the United States and others had to pay me £2.3 million. So Saddam gave me nothing, but my accusers had to give me millions. So ওনার বিরুদ্ধে যখন এই দুর্নীতির অভিযোগ আসলো, তিনি আর অপেক্ষা করেননি, তিনি দ্রুত আদালতে চলে যান। ডেইলি টেলিগ্রাফ ব্রিটেনের খুবই প্রভাবশালী পত্রিকা, ওখানে আছে, বলতে পারেন যে ব্রিটেনের প্রথম আলো। আচ্ছা, সেখানে অভিযোগ করা হয়েছিল যে তিনি দুর্নীতি করেছেন এবং সাদ্দামের কাছে £2 মিলিয়ন, £2 মিলিয়ন মানে হচ্ছে আপনার 20 লক্ষ পাউন্ড, এবার ওটা 110 দিয়ে গুণ করুন, কত হয় আপনার ক্যালকুলেট করেন। যাই হোক, প্রচুর টাকা, এই টাকা নিয়েছেন বলেই তিনি ইরাকের পক্ষে, সাদ্দাম হোসেনের পক্ষে বলছেন। তিনি তখন আদালতে গেলেন এবং ফলাফলটা হলো এই, সেই মানহানি মামলায় তিনি বিজয়ী হলেন। 2 মিলিয়ন যেখানে তার দেবার জন্য বলা হয়েছিল, তিনিই উল্টো এই পত্রিকা এবং তার বিরুদ্ধে অন্যান্য যারা এই অভিযোগ এনেছিল তাদের কাছ থেকে 2.3 মিলিয়ন অর্থাৎ 2.3 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পান। সুতরাং এরপরেই আপনারাও নিশ্চয়ই জানতে চাইবেন এবং আমিও জানতে চাইব ওই টাকাটা দিয়ে তিনি কি করেছিলেন। The natural question now is, what do you do with that money, 2.3 million? Well, most of it I had to pay to my lawyers, but I retained enough to fuel my campaign around the world. Daily I'm campaigning for the occupied, the oppressed, the repressed, the depressed from the injustices in the world. And thank you, Mr. Daily Telegraph, for helping to fund it. ডেইলি টেলিগ্রাফের কথাই যখন জর্জ গ্যালোয়ে বললেন, তখন আমাকে আবার ডেইলি টেলিগ্রাফে ফিরে যেতে হচ্ছে। আমি লন্ডনে যখন গত এপ্রিল এবং মেতে ছিলাম, তখন মে মাসে ডেইলি টেলিগ্রাফ অভিযোগ করে যে ওখানকার ব্রিটিশ এমপিরা, সব দলেরই, লেবার পার্টি, টরি পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সব দলের এমপিরা এক্সপেন্স স্ক্যান্ডাল, অর্থাৎ তাদেরকে তাদের ব্যক্তিগত খরচের জন্য যে টাকা পয়সা দেওয়া হয় সেই টাকাটা তারা কিন্তু বর্ধিত আকারে দেখিয়ে উল্টোপাল্টা খরচ করে তারা কিন্তু সরকার থেকে সেই টাকাটা আবার নিয়েছিলেন, অর্থাৎ তাদের বিধি বহির্ভূত খরচের টাকাটা তারা সরকার থেকে নিয়েছিলেন। এইটা কিন্তু চলতে থাকে প্রায় 1 মাস যাবৎ, কিন্তু ডেইলি টেলিগ্রাফে এই ঘটনাটি বিবৃত হতে থাকে। আমি দু একটা কথা আপনি বলে দিচ্ছি, যাতে কারণ এই দুর্নীতি এবং এই ধরনের করাপশনের ব্যাপারে আপনারা সবাই শুনেছেন বাংলাদেশে হয়েছিল, কিন্তু বাংলাদেশের তুলনায় ব্রিটেনে যে কত বড় দুর্নীতি হয়েছে আজকে আমি বলার সুযোগ পেয়েছি, সুতরাং বলে দিচ্ছি। একটি ঘটনা দেখুন, ব্রিটেনের তদানীন্তন হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ ছিলেন। তিনি যখন পার্লামেন্টে আসতেন তার বাড়ি থেকে অ্যাটেন্ড করতে, তার স্বামী বসে বসে বাড়িতে মফস্বলে তিনি ডিশ চ্যানেলে পর্ন ছবি দেখতেন এবং সেই ছবিটার চার্জ করে দেওয়া হয়েছিল কিন্তু সরকারের কাছে, এবং সেই টাকাটা তিনি পেয়েছিলেন। ডেইলি টেলিগ্রাফের অভিযোগে সে সত্যতা প্রমাণিত হয়েছিল। তারা ক্রেডিট কার্ড নাম্বার দিয়েছিল, কি ছবি দেখেছিলেন পর্ন সেটাও দিয়েছিল, ফলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। আর একটা বলে দিচ্ছি, আরেকজন টরি এমপি, তিনি খুব বড় লোক ছিলেন, তিনি তার বাগানে হাঁস পালতেন। সেই হাঁসগুলোকে তিনি বৃষ্টির সময় চাইতেন যে তারা যেন নিরাপদ আশ্রয় যায়। হাঁস তো পানিতেই থাকেন, কিন্তু তিনি এতই দুঃখ পেতেন হাঁসটা পানিতে ভেজে বলে, এটা হাস্যকর নয় কি, যাই হোক, তিনি তার পুকুরের মধ্যে হাঁসের জন্য একটা রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন, হাঁসরা যাতে বৃষ্টির সময় হলে ওই প্রাসাদের মধ্যে গিয়ে ঢুকে থাকতে পারে।
এই রাজপ্রাসাদের খরচ, মানে কাঠের রাজপ্রাসাদ, এই খরচটাও তিনি কিন্তু চার্জ করেছিলেন সরকারের কাছে। এই ধরনের অনেক দুর্নীতি কিন্তু হয়েছে, যার ফলে ব্রিটেনের 646 জন এমপির মধ্যে প্রায় 350 জন এমপি কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং সেই অভিযোগ প্রমাণিত হয়েছিল। কিছুটা দুর্নীতি বর্তমান প্রধানমন্ত্রীর ভাইও করেছিলেন এবং বিরোধী নেতা ডেভিড ক্যামেরনও করেছিলেন। তারপরে এখন এতগুলো এমপি কিন্তু ঝুঁকির মধ্যে আছেন, তারা হয়তো নির্বাচন করবেন না। কিন্তু জর্জ গ্যালোয়ে, যার নামে ডেইলি টেলিগ্রাফ আগে অভিযোগ এনেছিল তিনি দুর্নীতি করেছেন, তার নামে দুর্নীতির কোনো অভিযোগ ডেইলি টেলিগ্রাফ করেছিল কিনা সেই প্রশ্নটি এখন আমি করতে যাচ্ছি। এক্সপ্লেন টু দেম what happened to all this expense scandal, Jackie Smith, her husband, and also the guy who built a sort of a duck palace, you know. And but this Daily Telegraph, why did they leave you out? My expense claims were zero. So I'm one of the few who didn't appear in this scandal. And partly because the Daily Telegraph had to give me so much money previously. I have no need to claim expenses for anything. But seriously, it was a big scandal that has gravely undermined the political process in Britain. ডেইলি টেলিগ্রাফ খুব দুঃখ পেয়েছিল যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি। যখন তারা লিস্ট পেল যে প্রায় 350 এমপি তারা দুর্নীতি করেছে, তার মধ্যে তারা খুব আশা করেছিল ওর নাম থাকবে, কিন্তু নাম ছিল না। আর তাছাড়া উনি বলছেন হয়তো ডেইলি টেলিগ্রাফ আবার একটা আমার নামে চেপে আবার টাকা আমাকে ক্ষতিপূরণ দিতে চায় না, সেই জন্য হতে পারে। যাই হোক, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন এই ঘটনার পরে। উনি 20 মেতে তিনি গার্ডিয়ান পত্রিকায় কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন ব্রিটেনের রাজনৈতিক অবস্থা সম্পর্কে, এবং তাকে আমি মনে করিয়ে দিচ্ছি। তিনি বলেছিলেন যে রাজনৈতিক জীবনে এখন একটা বিপ্লবের দরকার এবং সরাসরি যারা নির্বাচন ব্রিটেনের পার্লামেন্টের মেম্বারদের সংখ্যা, সদস্য সংখ্যা কমিয়ে অর্ধেক প্রায় করা উচিত এবং তারা সংখ্যানুপাতিকভাবে নির্বাচিত হওয়া উচিত। অর্থাৎ একদলই যে সব ভোটের অনুযায়ী প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যাকে বলে সেটা হওয়া উচিত, যাতে ভোটের পরিমাণ অনুযায়ী মানুষ যেন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে। আচ্ছা, এবং এটা নিয়ে তিনি কাজ করছেন। বিশেষত এমপিদের দুর্নীতি বিষয়ে তিনি কিন্তু অনেক বক্তব্য রেখেছেন। আমি এখন তাকে ওই প্রশ্নটা করতে যাচ্ছি। I just explained to my audience that you have made a statement in the Guardian of 20th May that we need a revolution in public life and you wanted a direct election for half the members and numbers should be reduced to half and there should be PR by proportional representation. And you also wanted to do something about publish the income tax returns and all details of all the parks and jollies and outside jobs, etc. Tell me how you see this reformation coming into effect. Well, we need to clean these Augean stables. We need to clean out the British political system, which is now pretty well discredited. Since the Iraq War, because of the lies that were told, and now with the expenses scandal, most people in Britain have no faith in the system anymore. And for the mother of all parliaments, we certainly need modernisation. First, it's far too big. 649 members for a 60 million population. It's far too many. Most of them are time servers, doing what they're told, having no original or independent thoughts or mind, and wouldn't be missed if they weren't I said, there. Up to this point, I was saying 646 members. You are saying 649. 649, including the Speaker and the 2 Deputy Speakers. Right. The method of election is wholly inadequate. We, for example, definitely represent at least 5% of the British public, maybe 10%. If we had 10% of the vote in Britain, we ought to, in a proportional system, get 64, 65 members of Parliament. But in fact, with 10%, we'd be lucky to get 1.